এ সপ্তাহে সাক্ষাৎকার পরিবেশন করছি আমি অর্চা তন্দ্রিলা। আজ আমাদের অতিথি বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। আমাদের সাথে সাক্ষাৎকারে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মিস্টার হুমায়ুন আহমেদ, আপনি গত প্রায় 4 দশক ধরে লেখালেখি করছেন। এই লেখালেখির শুরুটা কিভাবে হলো? বাংলাদেশের 8-10টা মানুষ যেভাবে লেখালেখি শুরু করে আমি একইভাবে শুরু করেছি, আলাদাভাবে, আলাদা কিছু নয় এর মধ্যে। এরা কীভাবে শুরু করে? প্রথমে এরা ম্যাগাজিনে, স্কুল ম্যাগাজিনে লেখা লেখে, তারপরে কবিতা লেখে, তারপর পত্রপত্রিকা পাঠাবার চেষ্টা করে। ওরা যেভাবে করেছে আমি সেভাবেই করেছি। আচ্ছা মিস্টার আহমেদ, আপনার পড়াশোনা এবং গবেষণার বিষয় ছিল রসায়ন। সাধারণত মনে করা হয় এটা সাহিত্যের বিপরীতে, কিন্তু অধ্যাপনা ছেড়ে লেখার আগ্রহটা কিভাবে তৈরি হলো? সাধারণত মনে করা হয় এটা সাহিত্যের বিপরীতে। আসলে কি তাই? যদি সাহিত্যের পক্ষের, সাহিত্যের স্রোতে যে সাবজেক্টগুলি আছে সেগুলো কি, তাহলে বাংলা এবং ইংরেজি সাহিত্য। যদি সেটা হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন থাকবে, প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে বাংলা এবং ইংরেজি সাহিত্য থেকে পাশ করে বেরোচ্ছে, কিন্তু কয়জন লেখালেখি করছে, কে কি পড়ছে, এটার সাথে লেখালেখি কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। সাহিত্যের সাথে সাথে নাটক এবং সিনেমা পরিচালনায় আপনি কিভাবে আসলেন? হঠাৎ করে চলে আসছে বলা যেতে পারে। আমি দেখলাম যে আমার কিছু গল্প নিয়ে ওরা বাংলাদেশ টেলিভিশন কিছু নাটক তৈরি করেছে। নাটকগুলি দেখতাম, আমার মনে হতো আমি নিজে যদি একটা তৈরি করতে পারতাম সেটা কীরকম হতো, ওদের চেয়ে ভালো হতো নাকি ওদের চেয়ে মন্দ হতো, আমি নতুন কিছু কি করতে পারতাম। ওই আগ্রহ থেকেই মনে হয় আমি ওই নাটক বানানো শুরু করি। আর সিনেমাটা তৈরি করার পেছনে মূল কারণটা হচ্ছে, এত বড় একটা মুক্তিযুদ্ধ হয়ে গেছিল আমাদের দেশে, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে তখন কোনো ভালো ছবি হয় নাই। কিন্তু আসলে আমার কাছে সবসময় মনে হয়েছে যে একটা ভালো ছবি হওয়া দরকার। এই থেকেই আগুনের পরশমণি ছবিটা বানাইছি। নট নেসেসারি আমি যেটা বিরাট কিছু হয়ে গেছে, চেষ্টাটা ছিল আর কি। শিল্পের কোন মাধ্যম আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন? লেখালেখিটাই বেশি উপভোগ করি। আচ্ছা মিস্টার আহমেদ, আপনার লেখা অনেক চরিত্র মানুষকে কাঁদিয়েছে, হাসিয়েছে। আপনি নিজে কেঁদেছেন কোনো চরিত্রের জন্য? আমি যখন লেখালেখি করি কোনো একটা চরিত্র খুবই ভয়াবহ দুঃখ এবং কষ্টের মধ্যে পড়ে যায়, তখন নিজের অজান্তেই দেখি আমার চোখে পানি আসে। কাজে কোনো বিশেষ চরিত্রের জন্য না, সব চরিত্রের জন্যই চোখে আমার পানি আসে। আর আমি তো অনেক হিউমার পছন্দ করি। যখন হিউমারগুলি লিখি আমি তখন আমি শিওর যে যদি আশেপাশে কেউ থাকে তারা দেখবে যে আমার ঠোঁটের কোনায় মুচকি হাসি দেখতে পারবে তারা। কাজে ওই সব চরিত্রই আমাকে কোনো না কোনোভাবে হাসিয়েছে, কোনো না কোনোভাবে কাঁদিয়েছে। আপনার নাটক কোথাও কেউ নেইতে বাকের ভাইয়ের মৃত্যু ঠেকাতে মানুষ যখন প্রতিবাদ শুরু করলো, মানুষের আবেগের দিকে তাকিয়ে একবারও কি বাকের ভাইকে বাঁচিয়ে রাখতে ইচ্ছা হয়েছিল? ওই নাটকের দুটি ভার্সন ছিল শেষটার। একটাতে বাকের ভাইয়ের ফাঁসি হয়েছে, আর একটাতে বাকের ভাইয়ের ফাঁসি হয় নাই। বাকের ভাইয়ের ফাঁসি হয় নাই ভার্সনটি আমার খুব প্রিয় ভার্সন ছিল, কিন্তু বিটিভি শেষ পর্যন্ত ঠিক করলো যেটা ফাঁসি হয়েছে ওটাই প্রচার করার। কাল্পনিক চরিত্র বাকের ভাইয়ের সাথে মানুষের এমন একাত্মতা, এ নিয়ে আপনি কি ভাবছিলেন? আমি খুবই অবাক হচ্ছিলাম, কত রকম মানুষের ফাঁসি হয়ে যায়, মানুষ মারা যায় রাস্তার পাশে, নির্দোষকে ফাঁসিতে ঝুলাই দেয়, এটা নিয়ে কারোর মাথা ব্যথা নাই। একটা একটা চরিত্র, একটা কাল্পনিক চরিত্র, তার ফাঁসি হচ্ছে, এই নিয়ে যে মাতামাতিটা আমাকে একবারে বড় রকমের ধাক্কা দিয়েছিল আর কি, আমাকে এটুকু বলতে পারি। শুধু তাই না, মৃত্যুতে শেষ হয়ে যায় নাই, মৃত্যুর পরে শুরু হলো কুলখানি। আজকে অমুক জায়গায় বাকের ভাইয়ের কুলখানি, কালকে অমুক জায়গায় বাকের ভাইয়ের কুলখানি, পরশুদিন বাকের ভাইয়ের জন্য মিলাদ মাহফিল। আমি এরকম বিস্ময়কর ঘটনা ভবিষ্যতে দেখবো তা মনে হয় না। আচ্ছা মিস্টার আহমেদ, আপনার কোনো কাল্পনিক চরিত্র নিয়ে বিতর্কের সৃষ্টি হলে, যেমন বহুব্রীহি নাটকে কাজের ছেলে সৈয়দ বংশ হওয়া বা একজন ডাক্তারের চরিত্র বোকা ধরনের হওয়া নিয়ে, আপনার পাঠকের রসবোধ সম্পর্কে কি বিশেষ কিছু মনে হয়? তখন তখন মনে হয় যে আমরা জাতি হিসেবে মনে হয় খুব সিরিয়াস। এটা প্রতিটি ঘটনার যে একটা ফানি পার্ট আছে ওইটি আমাদের চোখ এড়ায় যায়, আমরা সিরিয়াস পার্টের দিকে তাকাই। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তো খুবই রসিক বলে আমি জানি, ওরা এই রসটা ধরতে পারে না কেন, এটা নিয়ে আমি খুব আপসেট হই বলা যেতে পারে, তবে বেশি পাত্তা দিই না। আচ্ছা, আপনার উপন্যাসের একটি জনপ্রিয় চরিত্র হিমু, এটা কি নিছক কাল্পনিক নাকি এর ভেতর আপনি কোনো পরিচিত কাউকে তুলে ধরেছেন? না, হিমুতে আমি পরিচিত কাউকে আসলে তুলে ধরি নাই। যে হিমু আমি লিখি ওই হিমু হওয়া খুবই একটা জটিল ব্যাপার তো বটেই। আমি মানুষের অনেক আছে ইচ্ছা পূরণের ব্যাপার আছে, মানুষ অনেক কিছু করতে চায় কিন্তু করতে পারে না। মানুষের যে সময় ইচ্ছা পূরণের যে বিষয়গুলি আছে এগুলি আমি হিমুর মাধ্যমে ওই ইচ্ছা পূরণগুলি ঘটাই। যে কারণেই আমার ধারণা পাঠকরা এত পছন্দ করে, এরা হইতে চায়, এরা করতে চায়, এরা
এরা চায় প্রত্যেকেই যে আমার ভিতরে আধ্যাত্মিক ক্ষমতা থাকবে, আমি মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারবো। এটা সবার মনের ভিতরে একটা গোপন বাসনা। ওদের গোপন বাসনা থেকে আমি আর পথে ঘাটে হেঁটে বেড়াবো, কেউ আমাকে কিছু বলবে না। আমাকে কোনো চাকরি করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, আমার জীবন চলবে জীবনের মতো। কোনো বাড়ির সামনে গিয়ে যদি দাঁড়াই, ওরা আমাকে খাবার দেবে। এই এই যে গোপন ইচ্ছাগুলি যেগুলো থাকে, ওই ইচ্ছাগুলি আমি পূরণ করি হিমু উপন্যাসে। কাজে কারোর সাথে মিল আছে এটা মনে হয় না। আচ্ছা মিস্টার আহমেদ, এই হিমু তো আপনার পাঠকদের কাছে প্রায় অনুকরণীয় একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এই হিমুকে নিয়ে মানুষের উচ্ছ্বাস সম্পর্কে বিশেষ কোনো ঘটনা আছে কি যা আপনাকে নাড়া দিয়েছে? হ্যাঁ, একটা বলা যেতে পারে। আমি হঠাৎ করে ইয়ে থেকে একটা ম্যাগাজিন পেলাম, রাশিয়ার এমবেসি থেকে। ওই ম্যাগাজিনে দেখি কি ওদের রাশিয়াতে একটা হিমু ক্লাব আছে। ওই হিমু ক্লাবের সদস্যরা কিন্তু সব রাশিয়ান, বাঙালি ছেলেপেলে না। এবং এরা একটা অনুষ্ঠান করেছে, সেই অনুষ্ঠানে সব অ্যাম্বাসেডরদের ডেকেছে। অ্যাম্বাসেডরদের হলুদ পোশাক পরতে হবে। এরা জানে অ্যাম্বাসেডররা হলুদ পোশাক পরবেন না, কাজে ওই ক্লাবের তরফ থেকে প্রতিটি অ্যাম্বাসেডরকে একটা করে হলুদ নেকটাই দেওয়া হয়েছে। তারা এই হলুদ নেকটাই পরে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এটা শুনে বা বইয়ের লেখাতে পড়ে আমি খুবই একটা ধাক্কার মতো খেয়েছিলাম। আরেকবার ধাক্কা খেয়েছি জার্মানিতে, বুঝছো। জার্মানিতে গিয়েছিলাম আমি ফ্র্যাঙ্কফুর্ট বইমেলায়। সেখানে একটা বাসায় একটা অনুষ্ঠান হচ্ছে, এক ছেলে এসে আমাকে বলল যে স্যার আমি কিন্তু হিমু। হলুদ একটা কোট গায়ে দিয়ে আসছে। আমি বললাম তুমি হিমু? হিমু তো খালি পায়ে থাকার কথা, এই প্রচণ্ড ঠান্ডা জার্মানিতে তোমাকে খালি পা? স্যার দেখেন, তাকায় দেখি তার খালি পা। ওই দিন আমি ঢাকার মতো খেয়েছিলাম। বাংলাদেশে সাধারণত দেখা যায় যারা নতুন লেখালেখি শুরু করে তাদের বই প্রকাশ করতে অনেক কষ্ট করতে হয়। আপনি যখন প্রথম উপন্যাস লিখেছিলেন তখন সেটি প্রকাশ করতে আপনার কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল? খুবই আশ্চর্যের ব্যাপার যে আমাকে তেমন কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয় নাই। আমার প্রথম উপন্যাসের নাম নন্দিত নরকে। এটি প্রকাশ করতে খুব একটা সমস্যা হয়েছে আমি মনে করি না। কারণ আহমেদ শফা বলে একজন ছিলেন আমাদের দেশের খুবই স্পিরিটেড একজন মানুষ। এই উপন্যাসটি একটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার এই উপন্যাসটি যে কোনো কারণেই তার মনে ধরে গিয়েছিল। তিনি জান দিয়ে ফেললেন এটি প্রকাশ করার জন্য। এই উপন্যাসের পাণ্ডুলিপি নিয়ে বগলে নিয়ে তিনি মানে প্রকাশকের প্রতিটি প্রকাশকের ঘরে ঘরে গেলেন। আমি কিন্তু তখন ইউনিভার্সিটিতে পড়ি, তো আমি ব্যাপারটা জানি না। শুধু সবাই সাথে দেখা হয়, সবাই খবর দেন, আজকে অমুকের কাছে গেছি, কালকে অমুকের কাছে গিয়েছি। এইভাবে বলে বলে তিনি একজন প্রকাশককে মোটামুটি কনভিন্স করে ফেললেন যে উপন্যাসটি প্রকাশ করতে হবে। কাজেই উপন্যাস প্রকাশিত হয়ে গেল। তো উপন্যাস প্রকাশিত হওয়ার আগে আমি কিন্তু ওই প্রকাশকের সঙ্গে আমার পরিচয় হয়নি। আমি তো লাজুক টাইপের, তো যাইও নাই, লজ্জা লাগতে হবে। যেদিন প্রকাশিত হলো সেদিন গেলাম, গিয়ে কিছু বইপত্র নিয়ে আসলাম আমার কাছ থেকে। মিস্টার হুমায়ুন আহমেদ, সাহিত্যিক হিসেবে গত কয়েক দশক ধরে আপনার জনপ্রিয়তার শীর্ষে। তুমুল জনপ্রিয়তা অনেক সময় বিড়ম্বনার কারণ হয় বলে শোনা যায়, আপনার ক্ষেত্রেও কি তাই হয়? যে অর্থে বিড়ম্বনার কথা বলা হচ্ছে সেই অর্থে আমি যে বিশেষ বিড়ম্বনার ভিতরে পড়ি তা না। যদি বইমেলাতে যদি যাই, তখন ওই যে পাঠকদের হুড়াহুড়িটা একটু ইয়ে লাগে, দেখে একটু একটু সামান্য ভয় ভয় লাগে। এছাড়া তো আমি নর্মালি ঘোরাফেরা করি, আমি তো দোকানে যাই, বাজারে যাই, বাচ্চাদের নিয়ে ঘুরি, তেমন কোনো সমস্যা তো দেখি না আমি কখনো। না, বইমেলায় সাধারণত যেরকম বইমেলায় যেটা হয় শুধু বইমেলাতেই হয়। বইমেলার বাইরে ধরো এগুলাতে গেলাম বাজার করতে, সেখানে দু একজনকে পাওয়া যায়, তারা আমার সঙ্গে একটা ছবি তুলতে চায়। এটা তো খুবই স্বাভাবিক, এটাতে বিড়ম্বনা ধরার তো কিছুই না, তাই না? আচ্ছা, আপনি লেখালেখি থেকে অবসর নেবার কথা কি কখনো ভেবেছেন? যখন খুব লেখালেখির চাপ যায়, যেমন ধরো বইমেলার সামনে বা ঈদ সংখ্যার সামনে, খুবই যখন চাপের ভিতর থাকি, তখন লেখাটা যখন শেষ হয় যেদিন, সেদিন মনে হয় যে এখন থেকে আমি অবসরে আর লেখালেখির ভিতরে নাই, বাকি সময়টা আরামে কাটবো, থাকবো, সিনেমা দেখবো, গল্পের বই পড়বো। সেদিন মনে হয়, তারপরের দিন মনে হয়। কিন্তু দ্বিতীয় দিন থেকে আমার মনে হয় যে আমার জন্য কিছুই করার নাই, আমি মারা যাচ্ছি, এক্ষুনি বই কিছু একটা লেখা শুরু করতে হবে। লেখা শুরু করি, সঙ্গে সঙ্গে একটা স্বস্তি ফিরে আসে। হ্যাঁ, আমি অবসর নিব, আমি ঠিক করেছি অবসর নিব, মৃত্যুর ঘন্টাখানেক আগে অবসর নেব, তার আগে নেব না। আমি চাই মৃত্যুর 1 ঘন্টা বা 2 ঘন্টা আগেও যেন আমি এক লাইন বাংলা গদ্য লিখে যেতে পারি। এটা যে মৃত্যুর সময়, এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? বোঝা যায় তো, বোঝা যায় না? অনেকে তো বলে যে টের পায় এখন মারা যাচ্ছি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, ও যে কি শেষ নিঃশ্বাস ফেলার জন্য শারীরিক প্রস্তুতি। মৃত্যু তো শুধু হার্ট বন্ধ হয়ে যায় তা না, মৃত্যু তো প্রতিটি জীব কোষ, প্রতিটি কোষ মারা যায়। সেই প্রতিটি কোষের মৃত্যুটা একটা ভয়াবহ ব্যাপার, তো বুঝতে পারার তো কথা। তো আপনি শেষ পর্যন্ত লেখালেখি চালিয়ে যেতে চান? আমি আমি পারবো কিনা আমি জানি না। আমার গোপন ইচ্ছা
এবং প্রগাঢ় ইচ্ছা হচ্ছে মৃত্যুর 1-2 ঘন্টা আগেও যেন এক লাইন বাংলা গদ্য লিখতে পারি, হ্যাঁ, যেন হা হুতাশ করে না মরি, এই মরে গেলাম রে বাঁচাও রে, ওই এই আল্লাহ কোথায় ডাকাটাকি করতেছি, এটা না আগে আমি এক লাইন প্লেন অ্যান্ড সিম্পল একটা লাস্ট একটা ওয়ান লাইন আমি লিখতে চাই। এবং তুমি যদি বলো কি লাইন সেটা, ওইটা আমার মাথায় আছে, তোমাকে আমি বলবো না। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের কথা হলো কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সাথে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অর্চি, তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি ভালো থেকো, এবং মানুষের ইন্টারভিউ নিয়ে বেড়াতে থাকো, যাও।